This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, পাসপোর্ট জাল নয়, পাসপোর্ট অরিজিনাল, কিন্তু সেই অরিজিনাল পাসপোর্ট পেতে জাল নথি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে। আপনারা জানেন আলিবাবাও 40 চোরের গল্প ছিল, এক্ষেত্রে 40 জন অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে যারা নানা বিমানবন্দর দিয়ে এই জাল নথি ব্যবহার করে, জাল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে তারা চলে গিয়েছেন বিদেশের বিভিন্ন প্রান্তে। গোয়েন্দাদের কাছে এরকম চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসছে। এই 40 জনের খবর তারা পেয়েছেন। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, কি জানা যাচ্ছে, এরা কিভাবে এদের নেটওয়ার্কটা চালিয়েছিল, এখনো চালাচ্ছে হয়তো? শুভজিৎ, দেখো, প্রায় 1 মাসের কাছাকাছি সময় ধরে কিন্তু এই পাসপোর্ট জালিয়াতির তদন্ত চলছে। আর এই তদন্তে এতদিন ধরে লালবাজারের গোয়েন্দারা যে দিকগুলো দেখছিলেন যে কিভাবে এই গোটা জালিয়াতি সংগঠিত হয়েছে, কার কার কী ভূমিকা ছিল, যারা গ্রেপ্তার হয়েছে এবং কত টাকার লেনদেন হয়েছে, কিভাবে বাংলাদেশি নাগরিকরা তারা অনুপ্রবেশ করেছেন। তবে তার পাশাপাশি এখন যেটা তদন্তকারীরা দেখছেন, যেটা সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ, যে এই চক্রের হাত ধরে ভুয়ো নথি ব্যবহার করে যে সমস্ত পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে, সেই পাসপোর্ট হাতে যারা পেয়েছেন তারা কোথায় রয়েছে। আর এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে ইতিমধ্যে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, প্রায় 40 জন অনুপ্রবেশকারী তারা কিন্তু এই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাত্রা করেছেন বা তারা বিদেশে পাড়ি দিয়েছেন। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা খতিয়ে দেখতে গিয়ে যেটা জানতে পেরেছেন যে দমদম সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর সেক্ষেত্রে তারা ব্যবহার করেছেন। তবে শুধুমাত্র কি এই 40 জন, নাকি আরও অনেকে এইভাবে পাসপোর্ট হাতে পাওয়ার পর তারাও বিদেশ যাত্রা করেছেন, সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি তারা কোন পথ দিয়ে গেছেন, কোন বিমানবন্দর দিয়ে গেছেন, সেগুলোও যাচাই করার কাজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। আর এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, দিন কয়েক আগেই এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মনোজ গুপ্তাকে তদন্তকারীরা গ্রেপ্তার করেছিলেন, সেই মনোজ গুপ্তার যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমেই কিন্তু এই যারা অনুপ্রবেশকারী তাদের বিদেশে পাঠানোর জন্য বিমানের টিকিট, এমনকি ভিসার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছিল। আর সেই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দূতাবাসের কাছেও কিন্তু লালবাজারের গোয়েন্দাদের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, 40 জনের তথ্য এখনো পর্যন্ত তদন্তকারীরা পেয়েছেন, কিন্তু তার বাইরে আরও কেউ গেছে কিনা বা বিদেশ পাড়ি দিয়েছেন কিনা সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ মানে 40 জন যাদেরকে ট্র্যাক করা গিয়েছে মনোজ গুপ্তা এবং তার কোম্পানি মারফত যারা নেটওয়ার্কিং চালাতো বলে জানা যাচ্ছে, এই 40 জনের সঙ্গে সঙ্গে আর কতজন যুক্ত, কিভাবে তারা নেটওয়ার্কিং চালাতে সময় বলবে। কিন্তু দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি এই বিষয়ে কি বলছেন আপনাদের শোনাবো। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিচ্ছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, আজ আর কিছুক্ষণের মধ্যে আইএসএল এর বড় ম্যাচ গুয়াহাটিতে মুখোমুখি হতে চলেছে দুই চিরশত্রু ইস্ট বেঙ্গল মোহনবাগান। আইএসএল ডার্বিতে এখনো পর্যন্ত অপরাজেয় সবুজ মেরুন, আর ইতিহাস বদলাতে আজ মরিয়া লাল হলুদ শিবির। এই মুহূর্তে আমার সহকর্মী কৌস্তব রয়েছে, আমি কৌস্তবের কাছে যাই। কৌস্তব, আমি সমস্ত আবেগ সরিয়ে রেখে শুধু শক্তির বিষয়ে জানতে চাই, আজ কোন শিবিরের কোথায় দুর্বলতা, কোন শিবিরের কাছে কোনটা শক্তি? একেবারেই দেখো, যদি খাতায় কলমে দেখা যায় তাহলে খাতায় কলমে নিঃসন্দেহে মোহনবাগান এগিয়ে রয়েছে এই মুহূর্তে, তারা টেবিল টপার। অন্যদিকে ইস্টবেঙ্গল রয়েছে 11 নম্বরে। তুমি এক্ষুনি শক্তি দুর্বলতার কথা বলছিলে, ইস্টবেঙ্গল কিন্তু এই বড় ম্যাচে নামার আগে নিঃসন্দেহে অনেকটাই চাপে রয়েছে, কারণ দলের তারকা ফুটবলার আনোয়ার আলী তিনি কিন্তু চোটের জন্য ছিটকে গেছেন এই ডার্বি থেকে। সল ক্রেসপো তিনি অনেকদিন আগেই ছিটকে গেছেন। এখন দেখা রিচার্ড সেলিস তিনি আজকে গুয়াহাটিতে নেমেছেন, কিন্তু তার ফ্লাইট অনেকক্ষণ ডিলে ছিল, ফলে জেটল্যাগ কাটিয়ে তিনি আদৌ মাঠে নামতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয়। অন্যদিকে মোহনবাগান কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। গ্রেগ স্টুয়ার্ট যিনি গত ডার্বির নায়ক, সেই গত ডার্বির নায়ক গ্রেগ স্টুয়ার্টকে শুরু থেকে খেলাতে পারে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। এছাড়া দিমিত্রি পেট্রাতস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেনের মতো হেভিওয়েট ফুটবলাররা রয়েছেন এই মোহনবাগান দলে। ফলে মোহনবাগান যেমন এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে রেকর্ড তারা অক্ষুণ্ণ রাখতে চায়, যে আইএসএলের ইতিহাসে 9বার ডার্বি হয়েছে, তার মধ্যে কিন্তু 8বারই মোহনবাগান জিতেছে এবং একটি ডার্বি অমীমাংসিত থেকেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ইতিহাস পাল্টানোর একটা চ্যালেঞ্জ রয়েছে। অস্কার ব্রুজো তিনি যেমনটা বলছেন যে 11 নম্বরে থাকলেও নিজেদেরকে তারা আন্ডারডগ মানতে নারাজ। তিনি বলছেন যে
আমাদেরকেও কিন্তু মোহনবাগান টিমকেও কিন্তু আমাদেরকে থামাতে হবে, অর্থাৎ নিজের দলের ওপর তিনি যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছেন। পিভি বিষ্ণু, ডেভিডের মতো ফুটবলাররা রয়েছেন ইস্ট বেঙ্গল টিমে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এছাড়া ডিমিট্রিয়াস ডায়মান্টাকোস এবং ক্লেটন সিলভার মতো ফুটবলাররাও রয়েছেন, তাদের উপর ভরসা করছেন। খাতায় কলমে মোহনবাগান এগিয়ে থাকলেও বড় ম্যাচ কিন্তু অলওয়েজ 50-50। একেবারে বড় ম্যাচ সত্যি সবসময় একেবারে শেষ মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করে থাকি বড় ম্যাচের রেজাল্টের জন্য। কৌস্তব, আপাতত তোমায় ধন্যবাদ। মহাকুম্ভ, এবার মহাকুম্ভ বিশেষ, তার কারণ এবারই বিশেষ কারণ স্বাধীন ভারতে এই প্রথম মহাকুম্ভ। এর আগে 1858 সালে মানে সিপাহী বিদ্রোহের পরের বছর মহাকুম্ভ হয়েছিল, কিন্তু মহাকুম্ভ মেলা হয়নি। এবার প্রথম স্বাধীন ভারতে মহাকুম্ভ মেলা, ফলে আয়োজন কীরকম হতে পারে তার আজ আন্দাজ আপনারা করতেই পারছেন। সেইভাবেই সেখানে প্রস্তুতি পর্ব চলছে। 13ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছরে একবার করে আসে পূর্ণকুম্ভ, আর মহাকুম্ভ আসে 144 বছরে। এবার মহাকুম্ভের সঙ্গে রয়েছে পূর্ণকুম্ভ। মেলার এলাহি আয়োজন রীতিমতো চাঁদের হাট। আগামী 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সজিত, মহাকুম্ভ সম্পর্কে এতগুলো তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। তবে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরে, কারণ তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শীতের পারদ নামলো 12-র ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি। যদিও সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি রয়েছে। আগামীকাল থেকেই হাওয়া বদলের পূর্বাভাস। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবাসের প্রথম দফার টাকা পেয়ে বাড়ির কাজ শুরুর পরেই বিপত্তি। উপভোক্তাকে টাকা ফেরানোর আবেদন বিডিও অফিসের। নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালী গ্রামে শোরগোল পড়ে গেছে এই ঘটনায়। পেশায় বিড়ি শ্রমিক রঞ্জিত বিশ্বাস এবং তাঁর স্ত্রী সুচিত্রা বিশ্বাসের বিরুদ্ধে আবাস যোজনায় তথ্য গোপন এবং ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ। পাকা বাড়ি থাকলেও তারা দুজনেই তা লুকিয়েছিলেন। অভিযোগ এমনটাই, 7 দিনের মধ্যে বিডিও অফিসে আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা ফেরানোর নির্দেশ। কিভাবে ফেরত দেবেন টাকা, এই মুহূর্তে আতঙ্কে বাড়ি ছাড়া ওই দম্পতি। কেন তথ্য যাচাই না করেই দেওয়া হলো আবাসের টাকা ফেরতের চিঠি দেওয়ার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে পাল্টা অভিযোগ তুলছে বিজেপি। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস।